আসলে মায়েরা চাইলেই সব কিছু করতে পারে না, আবার চাইলেই সব কিছু বাদও দিতে পারে না। কিছু কিছু কাজ থাকে যেগুলো তাদেরকে করতেই হয়। অনেক সময় দেখা যায় কোনো সাপোর্ট থাকে না, তারপরে সেই কাজটা তাকে করতেই হয়, কারণ সে মা। বাবারা অনেক কিছু স্কিপ করতে পারে, কিন্তু মারা সেটা পারে না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমার সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মতো ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 9টা বাজে। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই সকালবেলা রান্নাটা করতে পারিনি। তাছাড়া বাসায় বাজারও ছিল না, যার কারণে উঠতে দেরি হয়ে গেল। বাজার থাকলে মাথায় চাপ থাকতো, তখন তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠাও হতো। এরকম প্রায় সময় হয়। যেদিন বাসায় বাজার থাকে না বা রান্না করার কিছু থাকে না, সেদিন ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। এক ধরনের আসামি কাজ করে। বাবুর আব্বু রাতে পাউরুটি কিনে নিয়ে আসছিল, তাই ডিম দিয়ে পাউরুটি টোস্ট করতেছি। বাচ্চারা পাউরুটি টোস্ট খেতে খুব পছন্দ করে, তাছাড়া আমার কাছেও খেতে খুব ভালো লাগে। তোমাদেরকে তো বলেছিলাম সকালবেলা রান্না না করলে দুপুরে রান্না করতে আমার দেরি হয়ে যায়। বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানো, আবার নিজের নাস্তা খাওয়া, এসব কাজ করতে করতে অনেক সময় লেগে যায়। তার উপরে সাউদার কান্নাকাটি তো আছেই। তবে যেদিন বাজার থাকে না সেদিন খুব সিম্পল রান্না করি। ঘরে যা থাকে তাই দিয়ে রান্নাটা সেরে ফেলি। আজকেও তাই করব। বাজার না থাকলে আমি কীভাবে সিম্পলভাবে রান্না করি আজকের ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। লক্ষ্মী আপুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবসময় আমার ভিডিও পেতে সাবস্ক্রাইব পাশে বেল আইকনে অল প্রেস করে দিও। তাতে করে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়, আর শেয়ার করার ফলে তোমাদের মতো অন্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারবে। আমি 3 দিন পর পর দুপুর 2টা বাজে ভিডিও আপলোড করব। তোমরা সবাই দুপুর 2টা বাজে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ। এই দেখো, আমি কিচেনে কাজ করছি আর সাদা আমাকে ধরে রেখেছে। ওকে কিচেনে আনলে ও সবসময় এরকম করে, সব সময় আমার কোলে কোলে থাকতে চায়। কিন্তু ওকে কোলে নিলে আমি কাজ করতে পারবো না। ওকে বসিয়ে রাখাতে ও অনেক কান্না করছে, কিছু দিলেও খেলছে না, পা দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে। খুব বিরক্ত সে। কিচেনে অনেক গরম থাকে, এই গরমে বসে থাকলে তো অস্থির লাগবেই। বড়রাই অস্থির হয়ে যায়, আর ও তো ছোটো বাচ্চা। দেখো, আমি কাছের সাথে তার কান্না থেমে গেছে। সায়রা ওকে ঘরে নিয়ে গেছে, আরও বেশি কান্না শুরু করে দিয়েছে। এই জন্যই আমি সকাল উঠে সব কাজ সেরে ফেলার চেষ্টা করি, কারণ সাউদা ঘুম থেকে উঠলে স্বাধীনতা কোনো কাজ করা যায় না, যার কারণে অনেক সময় লেগে যায়। তাই সকাল 10টার আগেই সব কাজ সেরে ফেলার চেষ্টা করি। কাজের ফাঁকে সাউদাকে গিয়ে দেখে আসি ও কী করে। এই দেখো, এখনও কান্না করছে সে। তার কান্না থামছেই না। একবার কিচেনে ঢুকলে আর সেখান থেকে বের হতে চায় না। জোর করে বের করে দিলে কান্না শুরু করে দেয়। মোট কথা, আমি যেখানে আছি সেখানটা থাকা লাগবেই। আমাকে ছাড়া সে থাকতেই চায় না। মুড ভালো থাকলে খেলা দিয়ে কিছুক্ষণ খেলে, তারপর আবার কান্না শুরু করে দেয়। আমার পাউরুটি টোস্ট করা হয়ে গিয়েছে। ডিমের যে অংশগুলো বাকি ছিল সেগুলো তেলে ভেজে নিচ্ছি। যদিও পাউরুটি ডিম দিয়ে টোস্ট করা, তারপর আলাদা করে ডিম ভাজি দিয়ে পাউরুটি টোস্ট খেতে দারুণ লাগে। আমি সবসময় এভাবেই পাউরুটি টোস্টটা খাই। আমার কাছে এভাবেই খেতে বেশি ভালো লাগে। এটার সাথে সসও মিলিয়ে খাই।
এক কথায় অসাধারণ লাগে খেতে। তোমরাও বাসায় এভাবে বানিয়ে খেতে পারো, অসাধারণ লাগে। পাউরুটি টোস্ট এর সাথে ডিমার সস একসাথে মিশিয়ে খেতে। সকালে নাস্তা শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে আবার কিচেনে চলে আসলাম। এই কাজটুকু করতে করতেই 1টা বেজে গেল। এখন দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিতে হবে। বাসায় সবসময় ডিম থাকে। বাবুরাবু প্রতিদিন 6টি করে ডিম নিয়ে আসে। সব ডিম তো আর প্রতিদিন খাওয়া হয় না, কিছু ডিম রয়েই যায়। আজকে যেহেতু ঘরে বাজার নেই, তাই এই ডিমগুলোই ভুনা করে নিব। নাস্তা করার আগে চুলায় ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম। ভাতটা সবসময় আগে রান্না করে নিই, না হলে পরে দেখা যায় তরকারি রান্না করা হয়ে গেছে অথচ ভাত রান্না করা হয়নি। আর ভাত যে রান্না করা হয়নি সেটা মনেও থাকে না, খাবার খাওয়ার সময় সেটা মনে পড়ে যায়। ভাতটা প্রায় হয়ে গেছে, ডালটাও হয়ে গিয়েছে। এখন শুধু ঘুটনি দিয়ে ঘেঁটে বাগার দিয়ে দিলেই হবে। ভাত আর ডাল রান্না করা হয়ে গেলে মনে হয় রান্নার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, তখন আর কোনো চাপ থাকে না। যেদিন ঘরে বাজার থাকে না সেদিন আমি এভাবেই রান্না করি। ডিম ভুনা করতে সময় বেশি লাগে না। এই একটা জিনিসই ঘরের সবাই খায়। বাচ্চারা খুব পছন্দ করে ডিম ভুনা, বাবুর আব্বুও খুব পছন্দ করে, আমি মোটামুটি পছন্দ করি। আসলে আমার কাছে শাকসবজি না হলে খেতে ভালো লাগে না। মাছ মাংস হলেও চলে, বা শুধু ডিম ভুনাটা আমার কাছে ভালো লাগে না। কিন্তু কি আর করার, ঢাকায় পড়লে অনেক সময় খেতে হয়। এখন বাজারে গেলে বাজার করে আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে। আমাদের বাসাটা 6 তলায়। এই 6 তলা বেয়ে উঠানামা করতেই অবস্থা খারাপ হয়ে যায়। তার উপরে বাসায় এসে সবজি কেটে রান্না করতে গেলে আরও বেশি সময় লেগে যাবে। দেখা যাবে খাবার খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে। আর তার মাঝখানে বাচ্চাদের প্যারা তো আছেই। বাবুরাবু সবসময় বাজার করে নিয়ে আসে, রাতের বেলা আসার সময় নিয়ে আসে, আবার অনেক সময় সকালবেলা অফিস যাওয়ার সময় কিনে দেয়। তাই আমাকে আর কষ্ট করে বাজার ঝামেলাটা করতে হয় না। তাছাড়া বাচ্চাদের নিয়ে বাজারে যাওয়া অনেক ঝামেলার ব্যাপার। ওদেরকে বাসায় রেখে গেলেও সারা রাস্তা টেনশনে থাকা লাগে। আসলে মায়েরা চাইলেই সব কিছু করতে পারে না, আবার চাইলেই সব কিছু বাদও দিতে পারে না। কিছু কিছু কাজ থাকে যেগুলো তাদেরকে করতেই হয়। অনেক সময় দেখা যায় কোনো সাপোর্ট থাকে না, তারপরে সেই কাজটা তাকে করতেই হয়, কারণ সে মা। বাবারা অনেক কিছু স্কিপ করতে পারে, কিন্তু মারা সেটা পারে না। যাই হোক, ডিম সিদ্ধ হতে হতে আরেক চুলায় আলু ভাজি বসিয়ে দিলাম। বাসায় কিছু আলু ছিল, সেগুলো দিয়ে আলু ভাজি করে নিচ্ছি। সাদার জন্য এই আলু ভাজিটা করতে হচ্ছে। ও তো ডিমে অ্যালার্জি, ডিম খেলেই ওর মুখ অ্যালার্জিতে ভরে যায়। ওর জন্য আলু ভাজিটা করছি। আলু ভাজিটা করলে একটু বেশিই করা লাগে। বাচ্চারা আলু ভাজি খুব পছন্দ করে, তাছাড়া আমার কাছেও খেতে খুব ভালো লাগে। তাই বাসায় যতটুকু আলু ছিল সবগুলোই ভাজি করে নিচ্ছি। এই আলু কাটতে সময় লেগে যায় অনেক, কিন্তু কিচ্ছু করার নেই। বাচ্চার জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে। ডিম সিদ্ধ করার পর ডিম সিলার কাজটি বাচ্চারাই করে থাকে। এটা করতে ওরা খুব পছন্দ করে। ডিম বা আলু সিদ্ধ করার পর সেগুলো বাচ্চারাই ছিলে দেয়, আমাকে আর কষ্ট করে ছিলতে হয় না। এই কাজটা করার জন্য ওদের 2 ভাই বোনের মধ্যে কম্পিটিশন চলে। কে আগে ছিলবে, কে কতটুকু ছিলবে, এই নিয়ে যুদ্ধ চলে। বাচ্চাদের এরকম খুনসুটিগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। বাসার বাজার না থাকলে আমি এভাবেই দুপুর রান্নাটা সেরে নেই। এক্ষেত্রে সময় যেমন কম লাগে, তেমন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আলু ভর্তাটা করতে গেলে অনেক সময় লেগে যায়। তাছাড়া আলু ভর্তা যতটুকুই করি না কেন শেষ হয়ে যায়, রাতে আর খাওয়া হয় না। সেক্ষেত্রে আবার রান্না করতে হয়, আর আমার পক্ষে বাচ্চাদের নিয়ে আবার রান্না করা সম্ভব হয় না, কারণ এই রান্নাগুলো করতেই আমার অনেক কষ্ট হয়ে যায়।
শুধু যে রান্নাবান্নার কাজ করতে হয় তা তো না, সংসারের আরও অনেক কাজ থাকে, সেগুলোও করতে হয়। ডিম ভুনা কীভাবে করতে হয় তোমরা সবাই জানো। তারপরও আমি যেভাবে ডিম ভুনা করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সিম্পলভাবে ডিম ভুনা করি আমি। পেঁয়াজটা ভাজার পর এখানে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। শুকনো মশলা হিসেবে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, একটু ঝাল দিব তাই মশলা বেশি দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমার জিরা গুঁড়ো শেষ হয়ে গিয়েছে তাই এখানে অ্যাড করতে পারিনি, তোমরা হাফ চা চামচ জিরা গুঁড়ো অ্যাড করে দিও। এখন মশলাগুলো মিনিট 5 কষিয়ে নিতে হবে। মিনিট 5 কষিয়ে নেওয়ার পর ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোর সাথে মশলাগুলো আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানোর পর প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। আমি একদম ভুনা করব না, মিডিয়াম ঝোল রাখবো, সেই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে ডিমগুলো মশলার সাথে একটু রান্না করে নিব। সাউদাকে গোসল করিয়ে দিয়েছি। আমি সবসময় দুপুরে খাবার খাওয়ার আগে ওকে গোসল করিয়ে দিই, যাতে করে সে গোসল করে আরামে খাবারটা খেতে পারে এবং খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যেতে পারে। কারণ সে ঘুমিয়ে গেলে বাচ্চাদেরকে নিয়ে আমি আরামে খাবারটা খেয়ে নিতে পারি। ও জেগে থাকলে বাচ্চাদের খাওয়াতে অনেক সমস্যা হয়, আর আমিও ঠিকমতো খেতে পারি না। ও বারবার হাত দিয়ে খাবার ধরে ফেলে, আবার অনেক সময় কোলে উঠে বসে থাকে। ইদানিং সে টিভি দেখা শিখে গেছে, প্রায় সময় টিভির দিকে তাকিয়ে থাকে। সাউদার জন্য ভাত বেড়ে নিয়েছি। এতগুলো ভাতও খায় না, অনেক সময় এতটুকুই খায়, আবার প্রায় সময় অনেক কম খায়। তখন তার খাবারগুলো বাচ্চাদেরকে খাইয়ে দিই। প্রথম প্রথম ওরা খেতে চাইতো না, কিন্তু এখন ওরা আরাম করে খায়। সাউদার 1 বছর হয়ে গেল, কিন্তু ওর একটা দাঁতও উঠে নেই, তাই ওকে ভাতগুলো ভালোভাবে কষিয়ে খাওয়াতে হয়। আস্ত ভাতও গিলে খেতে পারে না, আস্ত ভাত দিলে কাশি দিতে থাকে। এভাবে কষিয়ে দিলে ভাতগুলো গিলে খেতে পারে। আমি শুনেছি অনেকেরই দাঁত পরে উঠে, কিন্তু দাঁত ওঠেনি এরকম কাউকে দেখিনি। এই দেখো, ওর দাঁত একটা ওঠেনি। অনেক বাচ্চার তো মাড়ি ধার হয়, ওর তাও হয়নি। আমার আগে 2 বাচ্চার দাঁত আগে উঠেছে, ওদের বেলায় সমস্যায় পড়তে হয়নি। জাইনে 6 মাস থেকে দাঁত ওঠা শুরু হয়েছে, আস্তে ধীরে ধীরে একে দুটো করে দাঁত উঠেছে। সারা 7 মাস থেকে দাঁত ওঠা শুরু হয়েছে, 8 মাসে ওর 4টা দাঁত উঠেছে। এরপর আর দাঁত ওঠেনি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, যদিও এই 4টা দাঁত দিয়ে সে সবগুলো খাবারই চিবিয়ে খেতে পারত। তারপর টেনশন ছিলাম। 14 মাসে ওর সবগুলো দাঁত ওঠা শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু সাউদার সময় এরকম হবে ভাবতেই পারিনি। আপুরা, ওর দাঁত কবে উঠবে তোমরা বলো তো? আমার কাছে আর ভালো লাগে না। দিন যত যায় টেনশন তত বাড়ে। সবাই বলে দাঁত উঠবে, টেনশন করো না, কিন্তু আমার মন তো মানতে চায় না। মা তো মায়ের মন সহজে মানতে চায় না, টেনশন থেকেই যায়। দাঁত ওঠার কারণে ওকে খাবার খাওয়াতে অনেক কষ্ট হয়, সব খাবারও খেতে চায় না। ব্লাইন্ডিং করে খাবার খাওয়াই না, ওভাবে খাওয়ালে বাচ্চার অভ্যাস খারাপ হয়ে যাবে। দাঁত উঠলে পরে আর চিবি খেতে যাবে না, তাই সব খাবার কষলিয়ে বা ভেঙে খাওয়ানোর চেষ্টা করি। আপুরা, তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করো, ওর যাতে খুব শীঘ্রই সবগুলো দাঁত উঠে যায়। খুব টেনশন লাগে আমার, জানি না কবে ও দাঁত ওঠা শুরু করবে। তোমরা যারা জানো তারা কমেন্টে আমাকে বলো দেরিতে বাচ্চাদের দাঁত কবে থেকে উঠে।
তাহলে কিছুটা হলেও মনটাকে সান্ত্বনা দিতে পারবো। সবার শেষে একটা কথাই বলবো, আমি আমার মেধা, জ্ঞান আর বুদ্ধি দিয়ে তোমাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা নিজে উপকৃত হও এবং অন্যদেরও উপকার করতে পারো। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।